হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইম্প্যাক্ট চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথার অ্যান্ড ইউটিউবার। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, ইংলিশ গ্রামার বেস। এবং যারা স্পোকেন ইংলিশ বাড়িতে শিখছো বা শেখার ইচ্ছা করছো বা ছোট ছোট জিনিস শিখতে চাইছো, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে মোরাললেস একটা দারুণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। সো কেউ ভিডিওটি স্কিপ করো না। আমি যথাসম্ভব চেষ্টা করব এই ভিডিওতে তোমাদের যতটা সম্ভবভাবে ভালো মতো বোঝানো যায়। সো কিপ ওয়াচিং। যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রচুর ভিডিওটা শেয়ার করো, এর মারফত তোমরা আরও অনেক মানুষ এর দ্বারা ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আর একটা বলে রাখি, এই উইক থেকেই তোমরা WBCS প্রিলিমিনারি 2024-এর কিন্তু প্রিপারেশন ক্লাসের ভিডিও তোমরা পাবে। সো তোমরা যদি কেউ নোটস বা ক্লাস সংক্রান্ত WBCS প্রিলির ক্লাস করতে চাও, আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে এখন অ্যাডমিশন চলছে। অ্যাডমিশন নাম্বার 8910618541। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমি করাবো ক্লাস। সো অনলাইন অফলাইন বোথ মিডিয়ামে ক্লাস করানো হয়। যদি কেউ ইন্টারেস্টেড থাকো বেঙ্গলি ভার্সানে, সো ডেফিনেটলি তোমরা কল করতে পারো। সো এবারে দেখো, ফার্স্ট পার্ট হচ্ছে ওয়ার্ড। আমি যদি ওয়ার্ডে আসি, যেগুলো বেসিক আইডিয়া, একদম এগুলো দরকার, প্রয়োজন। ইংলিশে গ্রামার পোর্শনে বেসিক নলেজটা খুব প্রয়োজন। বেসিক আউটলাইন যত ক্লিয়ার হয় তত আমি দেখেছি ইংলিশ ডে বাই ডে, আমি যখন ক্লাস ওয়ার্ক করাই দেখি, ডে বাই ডে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়। ডেফিনেটলি তারা লিখতেও পারে, ইভেন বলতেও পারে ডেফিনেটলি। সো হোয়াট ইজ কল্ড ওয়ার্ড? যদি আমি বাংলাতেও বলছি, ইংলিশেও বলছি। বাংলায় বলি যে যখন কতগুলি লেটার পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তখন তাকে বলে ওয়ার্ড। English definition: some letters when sitting beside with meaningful, that is called word. Example of, we can say easily, CAT, cat. This is called word. Cat মানে বিড়াল। বাট এটাই আমরা যখন অন্যভাবে লিখছি, ATC, দিস ইজ নট ওয়ার্ড। কেননা এখানে পাশাপাশি লেটার বসেছে ঠিকই, বাট মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পায়নি, তাই অর্থহীন হয়ে গেছে, মিনিংলেস। সো এই জন্য আমরা ATC-কে ওয়ার্ড বলবো না, CAT-কে ক্যাট বলবো। দিস ইজ কল্ড ওয়ার্ড। ওকে, ক্লিয়ার? নেক্সট ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেন্টেন্স। অ্যাকর্ডিং টু ডিপেন্ড অন ডেফিনেশন অফ ওয়ার্ড। কি বলছে না, যখন কতগুলি লেটার বলেছিলাম ওয়ার্ডের ক্ষেত্রে, সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে যখন কতগুলি ওয়ার্ডস পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তখন তাকে বলছে সেন্টেন্স। তাহলে ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে লেটার, সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডস। সো অ্যাট দ্য সেম ডেফিনিশন, just difference letters and words. ওকে, তো এবারে সেন্টেন্সের এক্সাম্পলটা দেখো। I eat rice, this is called sentence. But rice I eat, this is not called sentence. এটা কিন্তু সেন্টেন্স নয়। তার কারণ কি, মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না। পাশাপাশি ওয়ার্ড তো বসলো, বাট মনের ভাবটা প্রকাশ পেল না, তাই একে সেন্টেন্স বলতে পারবো না। এবারে যেটা মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। The classification of sentence, the first part, according to difference meaning of sentence 5 types. অর্থাৎ অর্থের পার্থক্য অনুসারে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি।
নাম্বার ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো মানে রাইটিং অ্যান্ড স্পোকেন পারপাসে তুমি যেখানে যেভাবে শেখো ইংলিশ, এই বেসিক আউটলাইনগুলো জানা অবশ্যই জরুরি। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর এনি কাইন্ড অফ ইংলিশ ফর স্পিকিং। ওকে, সো অ্যাসার্টিভ অর ডেক্লেয়ারেটিভ সেন্টেন্স, আমি আগে বাংলায় একটু বুঝিয়ে দিই, ইংলিশে তারপর বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য বা সাধারণ বাক্য। আমরা যে সারা দিন কথা বলি, তার আমরা যদি একটা সেন্টেন্সের ক্লাসিফিকেশন, যেগুলো ভিডিও পরপর দিতে থাকবো, দেখবে তার 70% আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেই কথা বলি আমরা সারাদিনে। সো এই ধরনের সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। সো ইংলিশ definition: most of the sentences of English language are assertive sentence. The sentence which declares a statement, feeling, opinion, incident, event, history or anything is called an assertive sentence. যে কোনো রকমের বর্ণনা হতে পারে, ফিলিং হতে পারে, ওপিনিয়ন হতে পারে, ইনসিডেন্ট কোনো ঘটনা হতে পারে, স্টেটমেন্ট হতে পারে, দিস ইজ অল অ্যাবাউট কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল: রাম ইজ আ গুড বয়। নাম্বার টু, হি গোজ টু স্কুল ডেইলি। এক্ষেত্রে বলি সেম কন্ডিশন বলছি, একটা নতুন জিনিস আবার জানানোর জন্য। হি গোজ হলো কেন, এটা আমি সব ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করলে অধিকাংশ ক্লাসে আমি এর রিপ্লাই পাই না, বাট আমি তোমাদের জানানোর জন্য বলছি, জানার জন্য। রোজ শেখো, রোজ শেখো, যে কোনো উপায়ে শেখো, বই পড়ে হোক, নেট ঘেটে হোক, যে কোনোভাবে রোজ শেখো, নিজেকে গ্রুম করো, আপডেট করো। দেখবে গ্র্যাজুয়ালি ডে বাই ডে তুমি একদিন প্রচুর কিছু জানতে পারবে। যেই জানি, ধরো আমি আজকে এত কিছু জেনেছি, কি একদিনে কিছু হয় না। সো ডে বাই ডে ছুরিতে শান দাও, শান দিতে দিতে একদিন অটোমেটিক্যালি সেটা শার্প হয়ে যাবে। ওকে, সো এক্সাম্পল, তো হি এর পরে গোজ হলো কেন, আমার এটা প্রশ্ন ছিল। তো দেখো, একটা বেসিক পার্ট বলে দিই, আমি এর উপরেও একটা ভিডিও দেব তোমাদেরকে, আমি বেসিক আউটলাইনটা বলে দিচ্ছি। আই, উই ফার্স্ট পার্সন আমরা জানি, ইউ সেকেন্ড পার্সন আমরা জানি, হি, শি, ইট, দে আর যে কোনো নাম, হি, শি, ইট, দে, এনি নেম, যে কোনো নাম। এই পাঁচটা হলো প্রোনাউন। এই পাঁচটা প্রোনাউন হচ্ছে বা নাউন হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর অলওয়েজ আমরা জানি যে গোল্ডেন রুল ইংলিশের, যে যখনই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসে, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। দেখবে হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো গো না হয়ে তাই গোজ বসলো, ভার্বের শেষে এস বা ইএসটা যোগ হলো। যে কোনো এক্সেপশনাল দে, THEY, দে কিন্তু কখনো এস বা ইএস যোগ হবে না, যদিও থার্ড পার্সন বাট এস বা ইএস যোগ হবে না। তার কারণ কি, এটা এক্সেপশনাল রুলস ইংলিশে। দে ছাড়া হি বসলে গোজ, শি বসলে গোজ, ইট বসলে গোজ, রাম বসলে গোজ, বাট দে বসলে একদম এক্সেপশনাল গো। দে ডু, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, রাম ডাজ, দে ডু অলওয়েজ। তো এবারে দেখো, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, রাম হ্যাজ, বাট দে হ্যাভ। এক্সেপশনাল রুলস, এগুলো বোঝার আছে।
এগুলো কিন্তু মনে রাখার আছে, বুঝলে হবে না, খাতায় লিখে রাখো, মনে রাখো। প্রত্যেকটা ছোট ছোট পার্ট আলোচনা করব প্রত্যেকটা ভিডিওতে। ইংলিশ গ্রামার দেখবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্যান্ডিডেটের জড়তা, ভয়, নার্ভাসনেস, ট্রেমব্লিং সব কেটে যাবে একদিনে নয়, রোজ ডেইলি অ্যাক্টিভিটি যেভাবে দেব উইকলি, পার উইকে দেখবে ডে টু ডে লাইফে ডেফিনেটলি তোমরা ইমপ্রুভমেন্ট হবে। এবং আমাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমরা ভিডিওতে কিভাবে ইমপ্রুভ হচ্ছ এবং সত্যি ইমপ্রুভ হচ্ছ কি না। আমি কিন্তু পর স্টেপ বাই স্টেপ এগোবো। ওকে, সো এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স ডেফিনেশন উইথ এক্সাম্পল। এবারে দেখো, এই 5টা সেন্টেন্স বলেছি, তো 5টা সেন্টেন্সের পরবর্তীতে দেখবে ক্লাস 9, 10, 11, 12 ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন আছে, আমরা জানি ন্যারেশন চেঞ্জ। তো এই 5টা সেন্টেন্সেরই কিন্তু অধিকাংশ স্কুলে, টিউশনে আমি দেখি, আর আমাদের ইনস্টিটিউটে যারা পড়তে আসে কোচিং সেন্টারে দেখি, 5টা সেন্টেন্স তো দূরে থাক, 2-একটা আউটলাইনও দেন না টিচাররা। কেন দেন না জানি না, বা যদিও করান তার রুলস কিভাবে হলো, এটা যদি আমি কাউকে জানতে চাই যে এই ভয়েস চেঞ্জটা যে তুই করলি কিভাবে হলো, এর কারণটা কি, এর যুক্তি কি, কোন বেসিসে তুই করলি, ইউ ডোন্ট নো এনি রিপ্লাই। খুব খারাপ। তাই জন্য বলছি বুঝে পড়ো এবং মুখস্থ করো, দুটো পার্টি প্রয়োজন। সো আমি বলছি যে তাহলে দেখো যেটা বলছিলাম, তো ভয়েস আর ন্যারেশন চেঞ্জে এই 5টা সেন্টেন্সেরই ভয়েসও হয়, ভয়েস চেঞ্জ, আবার ন্যারেশন চেঞ্জও হয়। সেক্ষেত্রে দেখো, তো একটা বেসিক ধারণা বলো যে 5টা সেন্টেন্সের ভয়েস এবং ন্যারেশনের রুলস কি সেম হতে পারে? কখনো সম্ভব? ইজ ইট পসিবল? নো, নেভার, কখনোই সম্ভব নয়। তার মানে অ্যাসার্টিভে যেই রুলসটা হবে, ইম্পারেটিভে তার রুলস হবে না। আবার ইম্পারেটিভে যে রুলসটা হবে, এক্সক্লামেটরিতে সেই রুলস হবে না। তো এই জন্য বললাম যে এই 5টা পার্ট আমাকে, তাহলে প্রথম কাজ কি? হাউ টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। আমাকে সেন্টেন্সকে চিনতে হবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অপটেটিভ সেন্টেন্স। তো এইভাবে আমাকে চিনতে হবে সেন্টেন্স। তো কিভাবে চিনবো? হাউ টু আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স? একটাই বলবো, টু স্টার্ট or begin a subject. আগে বললাম I, we, you, he, she, it, they, any name. Any kind of noun and pronoun is called subject. I, we, you, he, she, it, they, যে কোনো নাম, এগুলোকে সাবজেক্ট বলে। সো সাবজেক্ট যে সেন্টেন্সের শুরুতে থাকবে সেই সেন্টেন্সকে আমরা অলওয়েজ বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই হলো টোটাল অ্যাবাউট অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার ইজ ইট? ওকে, নেক্সট ওয়ান, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, আজকে 3টে সেন্টেন্সই বলবো আমি, কেননা সব একসাথে বললে গুলিয়ে যাবে পার্টটা। ইন্টারোগেটিভ সেন্টেন্স ভেরি ইজি। ডেফিনেশন যদি বাংলায় প্রথমে বলছিলাম, যে সেন্টেন্সে প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। প্রশ্ন করা বোঝায় যে কোনো রকম, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, দিস ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইংলিশ ডেফিনেশন: an interrogative sentence asks a direct question and is punctuated at the end with a question mark. This is called interrogative sentence. অর্থাৎ প্রশ্ন করা বোঝাবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক থাকবে। দিস ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে রাখতে হবে কিন্তু এটা। ওকে, সো এক্সাম্পল অফ how old are you, what is your name,
what can I do for you? This is all about called questioning. This is called interrogative sentence. So next heading, how to identify this sentence. Number one, to ask any question, প্রশ্ন করা বোঝায়। আর 2 নম্বর হচ্ছে টু এন্ড কোয়েশ্চেন মার্ক, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। সো এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডেফিনেশন উইথ এক্সাম্পল অ্যান্ড আইডেন্টিফিকেশন। ওকে, লাস্ট পার্ট ফর টুডে, imperative sentence, very important part, very important part for the classification of sentence. Imperative sentence যে সেন্টেন্সে, বাংলায় বলছি আগে, যে সেন্টেন্সে অর্ডার, আদেশ, অ্যাডভাইস, উপদেশ, রিকোয়েস্ট, অনুরোধ বোঝায়। এই তিনটের মধ্যে যে কোনো একটা বোঝাবে, অর্ডার, অ্যাডভাইস অ্যান্ড রিকোয়েস্ট, যে কোনো একটা বোঝাবে। সো দ্য সেন্টেন্স হুইচ ইজ ইউজড কনভে এ কমান্ড, অ্যাডভাইস অ্যান্ড a request. This is called imperative sentence. Example of, we can say, open the door, order. Now close the mouth, order. Don't smoke, advise. Please give some money, request. So এইভাবে এই তিনটে প্যারালালি জিনিস থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে, অর্ডার or advice or request, any kind of thing. Okay, so example বলে দিলাম, how to identification, how to identify this sentence. To start or begin a verb, যে সেন্টেন্সে শুরুতে ভার্ব থাকে, দেখো open the door, open is verb. Don't smoke, smoke is a verb. Please give some money, give verb. So যে সেন্টেন্সে শুরুতে ভার্ব থাকবে, always this is called imperative sentence. তাহলে assertive হলো any kind of statement, feeling, opinion, this is called assertive sentence. Example, he goes to school daily. Goes হলো কেন বললাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। আর আইডেন্টিফিকেশন হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে। ওকে, ইন্টারোগেটিভ, যে সেন্টেন্সে প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। হু আর ইউ, হাউ ওল্ড আর ইউ। ওকে, আর এক্ষেত্রে আমি একটা মিস্টেক হয়েছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলতে, চেনার নিয়মে মানে আইডেন্টিফিকেশানে, এই সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড থাকে। WH ওয়ার্ড কি? হু, হুইচ, হুম, ওয়্যার, হুজ, হাউ, ওয়াই। তো এগুলো দেখো, প্রত্যেকটা ওয়ার্ড দেখবে শুরুতে WH দিয়ে শুরু হয় এবং প্রশ্নবোধক। এই ধরনের ওয়ার্ড অবশ্যই থাকবে, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার নিয়ম হচ্ছে শুরুতে WH ওয়ার্ড থাকবে, হু, হুইচ, হুম, হুজ, হাউ, ওয়াই, ওয়্যার এটসেট্রা, আর শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। আর লাস্ট পার্ট বললাম কি, যে ইম্পারেটিভে যে সেন্টেন্সে অর্ডার, আদেশ, অ্যাডভাইস, উপদেশ আর রিকোয়েস্ট, অনুরোধ বোঝায়। শুরুতে ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ওপেন দ্য ডোর, ওপেন ইজ আ ভার্ব। সো এই আউটলাইনটা ইম্পারেটিভ পর্যন্ত ক্লিয়ার করো। নেক্সট পার্টে আমি অ্যানাদার ভিডিও নিয়ে এর পরের পার্টটা, যে দুটো বাকি রইল, মানে 5টা সেন্টেন্স বলেছি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, নালে পরের দুটো পার্ট আমি করিয়ে আবার নেক্সট উইকে নতুন পার্টে যাব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বাই।